ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। শুক্রবার দুপুর 2:08 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইটে দিল্লির পথে রওনা হন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। 22 জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সশস্ত্র সালাম গ্রহণ এবং গার্ড অব অনার পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুলের শ্রদ্ধা জানাবেন। একই দিনে তিনি হায়দ্রাবাদ হাউসে বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। আমরা আশা করছি যে এর ভেতর দিয়ে দুই দেশের মধ্যকার অমীমাংসিত অনেক মৌলিক ইস্যু সমাধানের দিকে আরও অগ্রগতি হবে এবং বিশেষ করে যোগাযোগ খাতে, বাণিজ্যিক খাতে একটা নতুন মোড় নেবে এই সফর কর্মসূচির ভেতর দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আরও আপডেট আমরা জানবো। নয়াদিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠকটির কথা আমরা বলছি সেটি কটা নাগাদ শুরু হবে এবং আলোচনায় মূলত কি কি বিষয় প্রাধান্য পাবে? তিস্তা চুক্তি নিয়ে বিশেষ করে আলোচনায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই রাকিব, তিস্তা চুক্তির বিষয়টি আলোচনায় আসবে এবং কিছুক্ষণ আগে পররাষ্ট্র সচিব যিনি তার সাথে মাসুদ বিন মোমেনের সাথে আমার কথা হচ্ছিল এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে যে 91 জন এসেছেন তার মধ্যে তিনিও আছেন এই সফর সঙ্গী হিসেবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সকল চুক্তি এবং সমঝোতার স্মারকগুলোকে একত্রিত করা হয়েছে কালকে সাইনিং এর জন্য তার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে তিনি বলছিলেন এবং সেখানে অবশ্যই তিস্তা বিষয়টি রয়েছে। তিস্তা ছাড়াও 54টি অভিন্ন নদী সবগুলোকে একসাথে করেই কিন্তু আলোচনার টেবিলে তোলা হবে এবং সেখানে তিনি যেটি বলছেন যে তিস্তার ব্যবস্থাপনা, ব্যবহার এবং তিস্তার পানির ব্যবহার, ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ এই তিনটি বিষয়ের উপরে জোর দেওয়া হবে এবং তিনটি বিষয়কে সামনে রেখেই এই আলোচনা চলবে এবং যেহেতু দুই দেশের সরকারই এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করছে, সরকার দুই দেশেই সরকার আর গত নরেন্দ্র মোদী সরকার তিন ধাপে এবং প্রধানমন্ত্রী 4 ধাপে এই ক্ষমতায়িত হয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে প্রথম থেকে আলোচনা করার কিছু নেই। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যখন কিনা নদীর পানি প্রবাহ কমে গেছে, যখন পানির প্রয়োজনীয়তা এবং ধারাবাহিকতা অন্য সময় যে সময় সমীক্ষা হয়েছিল সেটি থেকে আলাদা হয়ে গেছে, তো সেইখানে নতুন করে প্রস্তাবনার একটি সম্ভাবনা রয়েছে যেটি ব্যবস্থাপনার ক্ষেত্রে, তিস্তার ক্ষেত্রে হতে পারে। সেই ব্যবস্থাপনায় ভারত তাদের নিজেদের আগ্রহ ইতিমধ্যেই জানিয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে কিভাবে কাজটি হবে সেটি নিয়ে কিন্তু এবার আলোচনা আসতে পারে। তবে অভিন্ন নদীগুলো যে রয়েছে 54টি সেটিও এই আলোচনায় বাদ যাবে না। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ ঝুমুর। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরও কথা হবে এবং আরও আপডেট আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ঝুমুর বাড়ি। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কুশিয়ারা নদীর 4 এবং সুরমা নদীর 2 পয়েন্টে বিপদসীমার ওপরেই পানি বইছে। অন্যদিকে নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে 2টি গ্রামের 3 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর বাইরে কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধরলা সহ 16টি নদীর পানি বাড়ছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে একটা প্রতিবেদন দেখব। সিলেটের বন্যার পানি নামছে ধীর গতিতে। এখনো সিটি কর্পোরেশন সহ জেলার 13টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী। পানি উন্নয়ন বোর্ড জানায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে বানভাসী মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও ঠিকমতো পাচ্ছেন না ত্রাণ। কোনো ঠাই পাই না, অনেক কি করা মানে আরেক বাইতে আমরা আর চলেছি নাইনাত করলো কিনি তো নাই কাপড় চাপড় বিছনা পত্র সবই নষ্ট হয়েছে। আর যারা গরু বাছুর আছে ঘরের ভিতরে ধান চাল স্টক করা আছে এরা তো খুব খারাপ অবস্থা। তো পানি লাইন আমরা উঠতাম পারি না, বইতাম পারি না, খাইতাম পারি না। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানি না নামায় জুড়ি, কুলাউড়া ও বড়লেখার অধিকাংশ গ্রাম ও শহরের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে আছে। ধান রুইয়া গেছে, গরুর ভিতরে তো ধান বার করা যান না, ধান পাইমু কিনা। গত পরশু দিনও পাইছি, আজকেও পাইছি। আজকে চাউল দিতেন, মুড়ি, বিস্কুট, চিনি, মোমবাতি। তার রাখা যান না, ও এখন ইটারে লইয়া বার হয়ে গেছি। আমরা রান্তামও পারি না, বাটলামও পারি না, রান্তা কিচ্ছু করতাম পারি না।
নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে ৩০০ একর আবাদি জমি। বাঁধ ধসে যাওয়ার ২৪ ঘন্টা পার হলেও সংস্কারে কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ জানান এলাকাবাসী। পরে অবশ্য বাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যে অংশটি ইতিমধ্যে ভেঙে গিয়েছে সে বিষয়টি আমরা সজাগ দৃষ্টি রাখছি, যাতে এমার্জেন্সি কাজ করে জায়গাটি যাতে অতি দ্রুত মেরামত করা যায়। গত ভোর রাতে এখানে প্লাবিত হওয়ার কারণে সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে, সামনে আমন মৌসুম আসতেছে, আমনের পুরো বীজতলা নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা নদী সহ ১৬টি নদীর পানি বেরিয়ে চলছে। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর এবং রাজারহাট উপজেলার প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদী ভাঙন আছে, ওই অবস্থায় মানে ঘর দুয়ার সব ভাসিয়ে গেছে। সবকিছু যাওয়ার পরে মনে করো যে আমাদের এইটুক জায়গা তাও আজকে মনে করো যে ভাঙতিতে গেল। এদিকে নেত্রকোনায় ক্রমাগতভাবে পানি বাড়ছে সীমান্ত উপজেলাগুলোতে। অনেক এলাকায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। ওদিকে কক্সবাজারে পাহাড় ধসে এক দম্পতি মারা গেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার বাদশাহঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনরা জানান, ভারী বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পাদদেশে থাকা বসতঘরের উপরে ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে নিহত হন আনোয়ার হোসেন এবং তার সন্তান সম্ভবা স্ত্রী মাইমুনা আক্তার। পরে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগরের পাহাড়ে অবৈধ বসবাসকারীদের গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। বৃহস্পতিবার পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ওখানে বলা হয়, পাহাড় এবং এর পাদদেশে বসবাস করা অবৈধ, তাই সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও অবৈধ। পাহাড় ধসে মৃত্যু রোধ করতে সেখানে ঝুঁকিপূর্ণ বসবাস নিরুৎসাহিত করার জন্য এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এজন্য পাহাড়ে বসবাসকারীদের গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি নেই ভারতের আসামে। রাজ্যটিতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১.৫ লাখ মানুষ। ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক, মহাসড়ক। বিপদসীমার ওপরে বইছে নদীর পানি। এরই মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বহু নিচু ঘরবাড়ি তলিয়ে গেছে। হাজারো একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। কাঁচা ঘর ধসে পড়েছে এবং বাধ্য হয়ে অনেকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে গেছেন। বন্যার সঙ্গে অঞ্চলটিতে ভূমিধস আতঙ্ক ছড়িয়েছে এবং এই দুর্যোগে এখন পর্যন্ত হাজারো হেক্টর ফসলি জমি, ৫৪,৮৭৭টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তলিয়ে গেছে স্কুল কলেজের নিচতলা, তাই বন্ধ রাখা হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিরোনামে বলছিলাম, কোরবানির ঈদ মৌসুমের মধ্যেও এবার কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। এছাড়া রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ, আলু এবং ব্রয়লার মুরগির দাম। এর বাইরে বেশিরভাগ সবজি এবং মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে সরবরাহ কমের অজুহাতে কাঁচামরিচের দাম বেড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও যে কাঁচামরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা। ঈদের আগে পাইকারিতে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল, তখন খুচরা পর্যায়ে দর ছিল ৯০ টাকা। তবে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। বাজারে ব্রয়লার মুরগির বাদামি ডিমের দাম ডজন প্রতি ১০ টাকা কমেছে, তবে ডিমের দাম কমলেও বেড়েছে আবার ব্রয়লার মুরগির দাম। ঈদের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা বিক্রি হচ্ছিল। ঈদের পরে এসে সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকায়। অন্যদিকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি দরে। সংবাদ নয় সংযোগ, এই স্লোগানে দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল ৭১ টেলিভিশন ১২ পেরিয়ে ১৩ বছরে পা রাখলো। যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ, সেই লক্ষ্যে ধারক ৭১ টেলিভিশন। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ৭১ টেলিভিশনের বারিধারা অফিসে কেক কেটে ১ যুগ পূর্তি উদযাপনের উদ্বোধন করেন গণমাধ্যমটির বিভিন্ন বিভাগের প্রধান সহ সংবাদকর্মীরা। প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উপলক্ষে ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু বলেছেন, সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুন ধারা আর ভিন্ন মাত্রা যোগ করে ৭১। কুসংস্কার, ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব কম সময়ে জয় করে গণমানুষের হৃদয়।
আসলে ৭১ কেবলমাত্র কোনো সংবাদ মাধ্যম নয়, ৭১ নিজেই একটি বিরাট বড় রাজনীতি। ৭১ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই এটা একটা পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে যায়। সুতরাং আমাদের পথ চলা কখনই সহজ ছিল না। এই নামের কারণেই আমরা পক্ষ বিপক্ষের মাঝে পড়ে যাই। অনেক সময় যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারাও ক্ষমতাসীন হওয়ার কারণে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা থেকে কম বেশি বিচ্যুত হয়, কিন্তু ৭১-এর সেই বিচ্যুত হওয়ার সুযোগ নাই। গণমাধ্যমে প্রায় খবর আসে পকেটে ইয়াবা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশের কিছু সদস্য। এমন বহু অভিযোগ থাকলেও কারো কাছেই ছিল না কোনো প্রমাণ, আর প্রমাণের অভাবে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায়ও আনা যাচ্ছিল না। আর এই প্রমাণটা তুলে ধরেছিল ৭১। নিশ্চিত হয়েছিল দায়ী পুলিশ সদস্যদের শাস্তি। সহকর্মী জেমসন বাবু সেই প্রতিবেদনটি তৈরি করেছিলেন, তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে সেই প্রতিবেদনটি আমরা একবার একটু দেখে নেব। চলতি পথে হঠাৎ দেখা যায় পথচারীর সাথে সাদা পোশাকধারী পুলিশ সদস্যের ধস্তাধস্তি। দেখে বোঝার উপায় নেই আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর পুলিশ জানায় তারা খলিলুর রহমান নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে ধরেছে, যার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে। কিন্তু ৭১-এর ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র। ছবিতে দেখা যাচ্ছে ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল নামের পুলিশের একজন কথিত সোর্স একটি প্যাকেট দেয় এএসআই মাহবুবুল আলমকে। তিনি সেই প্যাকেট খলিলের পকেটে চালান করে উল্টো খলিলকে মাদক মামলায় আটক করেন। যদিও খলিলুরের দাবি তার কাছে কোনো মাদক ছিল না। আমার কাছে নাই তো, আমি ও কই ভাই, এই রুবেলের দিকে আসো 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 আমার সাথে। আমার ওরাটা কথা সামনে স্যার মোবাইল দিয়েছে ভাই, আমার তো কালকে সন্ধ্যাবেলা ধরছে। কি করব আমি তো? তো কালকে সন্ধ্যাবেলা হ্যাঁ, আর তোমাকে ধরলাম এখন। তা আমার ধরার কি হলো? আমার লাগে কথা কইতেছে সোহেলের বিষয়ে, সোহেলের বিষয়ে কথা কইতেছে। তো কারো একদিন নিয়ে আসছি আমি। তোর বাড়ি কোথায়? ওকে নিয়মিত বাড়ি কোথায়? তোর বাড়ি আগে আমার ওরা ফাঁসাই দিছিল একবার। আচ্ছা তোর বাড়ি স্যারের কাছে। পরে এএসআই মাহবুবুল আলম দাবি করেন কয়েকদিন ধরেই খলিলুলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিল। সবশেষ খিলক্ষেত এলাকায় তাকে ধরতে সক্ষম হয়। উদ্ধার হয় ১৩৫ পিস ইয়াবা। যদিও খিলক্ষেত থানা এই এএসআই এর আওতায় কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আপনাকে মাদকের প্যাকেটটা দিয়েছিল আরেকজন, উনি কি? হ্যাঁ, আমাদের চোরটা। আটকের পর ধস্তাধস্তি করে খলিলুরকে উঠিয়ে নেওয়া হয় একটি ভাড়া করা সিএনজি অটোরিকশায়। এ সময় তাকে শারীরিক নির্যাতনা করা হয়। যদিও হাইকোর্টের নির্দেশনা আছে আসামি ধরতে বিনা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযান করতে পারবে না। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। রিকভারি বাণিজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ বেশ আগে থেকেই তথ্য প্রমাণের অভাবে দায়ীদের বিরুদ্ধে নেওয়া যাচ্ছিল না ব্যবস্থা। তবে ৭১-এর ক্যামেরায় মেলে সে তথ্য প্রমাণ এবং এ নিয়ে প্রতিবেদন তো দেখেইছিলাম আমার সে সময়। সেই সহকর্মী জেমসন মাহবুব এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জেমসন, আপনাকে আমন্ত্রণ এবং ৭১-এর এই প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা আপনাকে জানাচ্ছে। এবং আপনি আপনার ক্যারিয়ারে ৭১-এর এক যুগে অনেক আলোচিত প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো নিয়ে কথা হয়েছে। তেমনই একটা প্রতিবেদন নিয়ে আমরা কথা বলছি এবং যেদিন আপনি প্রতিবেদনটি তৈরি করেছিলেন সেদিনও ২ দফা আপনার সঙ্গে এই আয়োজনেও কথা হয়েছিল। আজকে একটু বলবেন, ওই প্রতিবেদন প্রচারের পর অনেক দিন তো গড়ালো, কি ইম্প্যাক্টটা পড়েছিল, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছিল এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই মাহবুবুল আলম, তার আসলে আপডেটটা কি? তিনি কি মানে এখন কোথায় আছেন এবং পরিবেশটা আসলে কেমন এখন পুরো ঘটনার পর? প্রথমে আপনার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আপনাকেও এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাই। ৭১-এর পথ চলায় ১২ বছরের শেষে ১৩তে পা দিল। আসলে এই প্রতিবেদনটা ছিল একটি খুব মানে আপনার অনেকদিন যাবৎ শুনছিলাম, আপনার দীর্ঘ আপনার ২০-২৫ কিংবা ৩০ বছর যাবৎ কিন্তু একটা কথা আসছিল যে পুলিশ পকেটে ইয়াবা ভরে তারাই ইয়াবা পুরে দিয়ে আসামি গ্রেফতার করে, কিন্তু তেমন কোনো তথ্য প্রমাণ ছিল না। এবং আমাদের যতগুলো সংবাদ এর আগে প্রচারিত হয়েছিল সবগুলো কিন্তু মানুষের অভিযোগের ভিত্তিতে কিন্তু
সংবাদগুলো প্রচার হয়েছিল, কিন্তু এই প্রথমবারের মতো আমার মনে হয় যে ৭১-এর মাধ্যমে কিন্তু আমরা সেটি সামনে এনেছি এবং সেই ভিডিওটি কিন্তু আমরা প্রচার করেছি। তো এই ঘটনার পরে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল এএসআই মাহবুব এবং তার যে উনি বরখাস্ত হওয়ার পরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পরে তিনি কয়েক দফা রিমান্ডে থেকে তিনি এখনো, আমি যতটুকু জানি সর্বশেষ খবর, তিনি এখনো শ্রীঘরেই রয়েছেন। এবং তার যে সোর্স ছিলেন রুবেল এবং মাসুদ রানা, যারা হচ্ছে তাকে ইয়াবা সরবরাহ করতো, এবং তারাও এখনো জেলখানায় রয়েছে, তারা এখনো কারাগারে রয়েছে। এইটি এখনো বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে, বিচার শুরু হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, সবকিছু সম্পন্ন হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আপনার মানে একেবারে তাকে ছাড় দেওয়ার যে প্রবণতা সেরকম আমরা দেখিনি। তারা বরঞ্চ এই ব্যাপারটি নিশ্চিত করেছে, তাকে শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সবকিছু করেছে এবং খুব একেবারে শক্ত হাতেই বলা যায় তারা তদন্ত, মামলা, তারপর তদন্ত এবং চার্জশিট সবকিছুর মধ্যেই তারা খুব স্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই ঘটনার পরে আমাদের যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে পল্লবী থানা, বিশেষ করে এটি কিন্তু পল্লবী থানার একজন এএসআই ছিলেন। পল্লবী থানার পর থেকে কিন্তু কিছু অভিযান তারা করতে গেলে অন্তত কিছুটা হলেও সতর্ক হয়েছে। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে কিন্তু একটা নির্দেশনা ছিল যে আপনার সাদা পোশাকে যদি কেউ অভিযানে যায় তাহলে তিনি যেন অন্তত তার একটা আপনার কোট বা উপরে যেটা আপনার জ্যাকেটের মতো কিছু একটা পরা, সেখানে তার একটা আইডেন্টি থাকবে এবং সমস্ত কিছুই কিন্তু এখন মানা হচ্ছে। বিশেষ করে এই প্রতিবেদন হওয়ার পরেই একটা বিষয় সামনে এসেছে যে আসলে কেউ না দেখুক আর সাংবাদিকদের চোখ খোলা রয়েছে, বিশেষ করে ৭১-এর চোখ সবসময় সবখানে রয়েছে। এই জায়গাটি কিন্তু তাদের মনে কিন্তু এই জায়গাটা আমরা করতে পেরেছি যে ৭১ কিন্তু দেখছে, ৭১-এর কাছে যে খবর আসে আপনার কিন্তু মানে ৭১-এর মাধ্যমে ন্যায় বিচারের পথটি সুগম হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে। এবং এরপরে আমি ব্যক্তিগতভাবে প্রচুর ফোন পেয়েছি, মানুষ বলছে যে আমাকে অভিযোগ করেছে, বিভিন্ন অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগের খবর কিন্তু তখন আমরা আসছি এবং মানুষ বলতে শুরু করেছিল এবং তাদের একটা আস্থার জায়গা কিন্তু ৭১ মানে আমি কিংবা ৭১ সেই আস্থার জায়গা তৈরি করেছে। অর্থাৎ গণমাধ্যম কর্মী হিসেবে ঠিকঠাক আপনি আপনার দায়িত্বটা পালন করেছেন এবং প্রত্যাশা থাকবে জেমসন আপনার এই যাত্রা অব্যাহত থাকবে এবং আরো অনেক প্রতিবেদন আপনার কাছ থেকে পাবো যেটি আসলে দেশ জুড়ে আলোচিত হবে এবং একটা সমাধানও আসবে। আবারও আপনাকে শুভেচ্ছা। সহকর্মী জেমসন মাহবুব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এবছর পবিত্র হজ